হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ডিএমএলটি অ্যান্ড বিএমএলটি কোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা 2025 সালে প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, সেটা ডিএমএলটি বা বিএমএলটি কোর্সে যদি অ্যাডমিশন হতে চাও, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। সেই জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমরা আফটার ডিএমএলটি অ্যান্ড বিএমএলটি কোর্স, এই ডিএমএলটি বিএমএলটি কোর্স কমপ্লিট করার পরে কমপ্লিট একটা রোড ম্যাপ তোমাদেরকে দেবো, যে তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে গভর্নমেন্ট জব পাওয়া পর্যন্ত সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সবাই বুঝতে পারে, সবাই জানতে পারে যে ডিএমএলটি এবং বিএমএলটি কোর্সের মধ্যে ডিফারেন্স কি রয়েছে, গভর্নমেন্ট জব কোন কোর্স করলে পাওয়া যাবে, কি স্ট্যাটাস রয়েছে বর্তমানে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এবার প্রথমে কথা হলো যে কমপ্লিট রোড ম্যাপের মধ্যে অ্যাডমিশন ডিএমএলটি অ্যান্ড বিএমএলটি কোর্সে যদি অ্যাডমিশন হও, তুমি ডিএমএলটি কোর্স রয়েছে 2 বছর 6 মাসের আর বিএমএলটি কোর্স রয়েছে 3 বছর 6 মাসের, ঠিক আছে। এবার অল মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, যত মেডিকেল কলেজগুলো রয়েছে সেই সমস্ত মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রাইভেট কলেজে কিন্তু ডিএমএলটি কোর্সটা রয়েছে। আর বিএমএলটি কোর্সটা অনলি 3 গভর্নমেন্ট কলেজ রয়েছে, তার মধ্যে রয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বর্ধমান মেডিকেল কলেজ, যেটা গত বছরে শুরু হয়েছে, এবং রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, যেটা কল্যাণীতে অবস্থিত। টোটাল 3টে কলেজ রয়েছে এবং কাজী নজরুল ইউনিভার্সিটিও লাস্ট ইয়ারে কিন্তু ইনক্লুড হয়েছে, ঠিক আছে। এবার প্রাইভেট কলেজ আন্ডার এসএমএফডব্লিউবির আন্ডারে তুমি প্রাইভেট কলেজ থেকে করতে পারো, ঠিক আছে। আর প্রাইভেট কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, এখান থেকে তুমি করতে পারো। প্রাইভেট কলেজ যেগুলো এসএমএফডব্লিউবির আন্ডারে রয়েছে, একমাত্র সেগুলো থেকে পড়লেই কিন্তু তুমি কোনো চাকরির পরীক্ষার জন্য এলিজেবল এবং চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। কারণ পরিষ্কারভাবে ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু রিক্রুটমেন্টের বলেই দেয় যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং এসএমএফডব্লিউবি উল্লেখ করে দেয়, ঠিক আছে। তারপরে হলো ডিএমএলটি টু বিএমএলটি ল্যাটারাল এন্ট্রি। এবার তোমরা যারা ডিএমএলটিতে অ্যাডমিশন হবে, তোমরা কি বিএমএলটি কিভাবে করতে পারবে, সেটা হলো যে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সরাসরি বিএমএলটি কোর্সে। তোমাদের কিন্তু তখন কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না, সরাসরি তোমরা ডিএমএলটি কোর্সটা করা থাকলে ডিএমএলটিতে অ্যাডমিশন হতে পারবে। তো সেটা কিভাবে? অনলি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা পাস করবে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ থেকে, ঠিক আছে, সেই স্টুডেন্টরা চান্স পাবে অ্যাডমিশন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। একমাত্র যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে পাস করবে ডিএমএলটি, তারাই একমাত্র চান্স পাবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে সমস্ত গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজগুলো রয়েছে, সেই প্রাইভেট কলেজগুলোতে বা গভর্নমেন্ট কলেজগুলোতে পড়ার। তার মধ্যে এই 3টে সরকারি কলেজ রয়েছে, ঠিক আছে, আর রয়েছে প্রাইভেট কলেজ। সেই কলেজগুলোতে তোমরা সরাসরি ডিএমএলটি কোর্স করা থাকলে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিএমএলটি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে পারবে। অ্যাডমিশন প্রসেসটা কি রয়েছে, যে ডিএমএলটি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার মার্কসের বেসিসে তুমি অ্যাডমিশন হতে পারবে। তোমার যে এসএমএফডব্লিউবি রেজিস্টার্ড মেডিকেল ফ্যাকাল্টি যে মার্কসটা পাবে, তুমি 2 বছরের তো কোর্স, 2 ইয়ার 6 মান্থস, 2 ইয়ার তোমাদেরকে পড়াশোনা করতে হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, আর তোমার লাস্ট 6 মান্থস তোমার ইন্টার্নশিপ করতে হবে 6 মাসের, ঠিক আছে। তো সেই 6 মাস বাদ দিয়ে যে 2 বছর তোমাদের পড়াশোনা থাকবে একাডেমিক ইয়ার, সেই একাডেমিক ইয়ারে তোমাদের ফার্স্ট ইয়ার প্রিলিমিনারি ইয়ার বলা হয় এবং সেকেন্ড ইয়ারকে বলা হয় ফাইনাল ইয়ার। এই দুটো ইয়ার মিলে যত মার্কস হবে, সেই মার্কসের উপরে কিন্তু মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তুমি এখানে বিএমএলটি কোর্সে অ্যাডমিশন হতে পারবে। সেখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম তোমাকে দিতে হবে না, উইদাউট এন্ট্রান্স এক্সামে তুমি ডিরেক্ট অ্যাডমিশন হতে পারবে। তোমার শুধু 3000 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকেই ফর্মটা বেরোয়। যখন ফর্ম বেরোবে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আর এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্যারামেডিক্যাল রিলেটেড যত আপডেট রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা পেতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখনো যারা সাবস্ক্রাইব করোনি। গভর্নমেন্ট কলেজ ফিস কত থাকবে, যে 15 থেকে 20,000 পার ইয়ার, ঠিক আছে। তোমাদের 2 বছর 6 মাস পড়তে হবে, কারণ তোমরা তো ডিরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তোমাদেরকে ফার্স্ট ইয়ার পড়ার দরকার নেই। যারা ডিএমএলটি থেকে বিএমএলটি ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন হবে, তোমাদের 15 থেকে 20,000 টাকা পার ইয়ার খরচ হয়, যেমন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই কোর্স ফিসটা রয়েছে। আর প্রাইভেট কলেজে যদি তুমি পড়ো তাহলে আপ টু 2 lakhs, ঠিক আছে, মানে 2 থেকে 2.5 লাখ টাকা তোমার খরচ পড়তে পারে প্রাইভেট কলেজে যদি তুমি চান্স পাও, ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রিতে 2 বছরে। স্টাডি ডিউরেশন 2 ইয়ার্স 6 মান্থস। এখানেও কিন্তু তোমাকে 6 মান্থস ইন্টার্নশিপ করতে হবে। এবার অনেকেই আবার এখানে একটা কথা বলবে যে যারা ডিএমএলটি করেছে তারা তো অলরেডি 6 মান্থসের ইন্টার্নশিপ করেছে, তাহলে কি তাদেরও 6 মান্থসের ইন্টার্নশিপটা করতে হবে? হ্যাঁ, তাদেরকেও 6 মান্থসের ইন্টার্নশিপটা তোমাকে করতে হবে। কারণটা কি, যে তুমি সেটা ডিএমএলটির জন্য ইন্টার্নশিপ করেছিলে, ঠিক আছে, আর এখানে তুমি বিএমএলটির জন্য আলাদাভাবে ইন্টার্নশিপ করবে। তো অলমোস্ট সেম, কিন্তু তোমাকে ইন্টার্নশিপটা ম্যান্ডেটরি করতেই হবে। সেটা সরকারি কলেজ থেকে হোক বা প্রাইভেট কলেজ থেকে, প্রাইভেট হসপিটাল থেকে, যেখান থেকে হোক না কেন তোমাকে ইন্টার্নশিপটা করতে হবে,
ঠিক আছে, তো এবার তুমি বিএমএলটি আর ডিএমএলটিটা বুঝে গেলে যে তুমি ডিএমএলটি করলেও পরে বিএমএলটি করে নিতে পারবে। ঠিক আছে, আর বিএমএলটি করলে তো খুবই ভালো, একবারেই বিএমএলটি করা হয়ে যাবে। ঠিক আছে, আর এবার গভর্নমেন্ট জব ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গলে ডিএমএলটি এবং বিএমএলটি কোর্স করলে তুমি WBHRB-র মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তুমি পার্মানেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে যখন ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, এবার রিক্রুটমেন্ট প্রসেসটা তাহলে কি আছে, তোমার ডিএমএলটি করা থাকলে এবং বিএমএলটি করা থাকলে দুটোতেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সেম, এবং দুটো করা থাকলে তোমার কিন্তু যে এলিজিবিলিটি সেটা কিন্তু সেম। কারণ তুমি যে ডিএমএলটি করলে বেশি প্রায়োরিটি পাবে আর ডিএমএলটি করলে কম প্রায়োরিটি পাবে এটা কিন্তু না। WBHRB-র এখনো পর্যন্ত যেটা রুলস রয়েছে, এখনো পর্যন্ত যে শিডিউল মেনটেন করে ইন্টারভিউ রিক্রুটমেন্ট হয়, সেটা হলো যে একাডেমিক কোয়ালিফিকেশন থাকে 85% টোটাল। এই 85%-এর মধ্যে এইচএস থেকে থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি মিলে। ঠিক আছে, তোমার উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে 25% মার্কস ধরা হয়। ঠিক আছে, একাডেমিক্স মার্কসের মধ্যে। আর ডিপ্লোমা অথবা ব্যাচেলার থেকে তোমার 50% মার্কস ধরা হবে। এবার এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে, যে তোমার যত পার্সেন্টেজ হচ্ছে দুটো ইয়ার মিলে বা 3টে ইয়ার মিলে, ডিপ্লোমাতে 2 ইয়ার্স আর ব্যাচেলার্সে 3 ইয়ার্স, এই সব মিলে তোমার যত পার্সেন্টেজ হবে সেটার মধ্যে 50% ধার্য করা হবে। ঠিক আছে, তো এটার একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা হলো তুমি যদি টোটাল যে পার্সেন্টেজটা হচ্ছে সেটাকে 100 দিয়ে ভাগ করলে, ভাগ করে তুমি 50 দিয়ে গুণ করে দিলে কিন্তু তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে যে তুমি কত পাচ্ছ 50-এর মধ্যে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সে রয়েছে পার ইয়ার 2 মার্কস, মানে ম্যাক্সিমাম 10 মার্কস এখানে এক্সপিরিয়েন্সে রয়েছে। ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তুমি শো করতে পারবে, মানে তুমি কোর্স কমপ্লিট করেছো ডিএমএলটি বা বিএমএলটি, তুমি কোর্স কমপ্লিট করার পরে তোমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে, ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে তুমি কোথাও কাজ করছো, সেই কাজের এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স দেখালে তুমি 2 নাম্বার পাবে। তারপরে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দেখালে তুমি 4 নাম্বার পাবে। এরকম ভাবে তোমার নাম্বারটা বাড়বে। আর রয়েছে ইন্টারভিউ, ইন্টারভিউতে রয়েছে 15 নাম্বার। ঠিক আছে, তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে 15 নাম্বার থাকবে। 35K থেকে তোমার স্যালারিটা স্টার্টিং হবে। ঠিক আছে, তুমি যদি WBHRB পার্মানেন্ট জব পাও। আর WB হেলথের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে কিছু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কে করায়, আন্ডার CMOH, মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে চিফ মেডিকেল অফিসার অফ হেলথের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট হয়, বা মেডিকেল কলেজেও রিক্রুটমেন্টগুলো হয়। ন্যাশনাল হেলথ মিশনের যে প্রোগ্রাম রয়েছে, 15 ফাইন্যান্সের যে প্রোগ্রাম রয়েছে, ন্যাকো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের যে প্রোগ্রাম রয়েছে, ICMR এর যে প্রোগ্রাম রয়েছে, এক্সেট্রা, এই সমস্ত প্রোগ্রামের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। সেটা কোনো মেডিকেল কলেজেও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হতে পারে, সেটা CMOH এর আন্ডারে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হতে পারে বিভিন্ন হসপিটালের জন্য। সেখানে কন্ট্রাকচুয়ালে স্যালারিটা শুরু হয় 22,000 থেকে। ঠিক আছে, পরে এটা ইনক্রিমেন্টও হয়। আর এখানে 35 থেকে যে শুরু হবে সেটা কিন্তু প্রতি ইয়ারে ইনক্রিমেন্ট হবে। আর এই কন্ট্রাকচুয়ালেও NHM এর যে স্যালারি স্ট্রাকচার রয়েছে, এই স্যালারি স্ট্রাকচারটাও কিন্তু মানে প্রতি ইয়ারে ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে, যে তুমি 22,000-এ জয়েন করলে মানে 22,000-ই তোমার স্যালারি থাকবে না, তোমার কিন্তু স্যালারিটা ইনক্রিমেন্ট হতে থাকবে। ঠিক আছে, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট জবের কথা যদি আমি বলি, ওয়েস্ট বেঙ্গলে তো এরকম ভাবে হয়। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট জবে তুমি ডিএমএলটি আর বিএমএলটির মধ্যে পার্থক্য কি, ডেজিগনেশনের সবার প্রথম পার্থক্য, ডেজিগনেশন সেন্ট্রাল গভর্নমেন্টে একটা বড় ম্যাটার করবে। ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো ম্যাটারতে করবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে ল্যাব টেকনিশিয়ানই বলে ম্যাক্সিমাম, আর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। তুমি যদি এখানে চাকরি পেয়ে যাও, এখানটায় তোমার ডেজিগনেশন থাকবে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, আর এখানে তোমার ডেজিগনেশন থাকবে ল্যাব টেকনিশিয়ান। ঠিক আছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যে পার্মানেন্ট চাকরিগুলো হয়, পার্মানেন্ট চাকরির কথা আমি এখানে বলছি, ডিএমএলটি এবং বিএমএলটিতে। ঠিক আছে, ডেজিগনেশন, তুমি যদি ডিএমএলটি করো তাহলে তুমি জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। ঠিক আছে, আর যদি তুমি বিএমএলটি করো তুমি সিনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যদি তুমি ডিএমএলটি করো, আর যদি তুমি বিএমএলটি করো তাহলে তুমি ল্যাব সুপারিনটেন্ডেন্ট হবে। যদি তুমি ডিএমএলটি করো তুমি ল্যাব অ্যাটেন্ডেন্ট হবে। যদি তুমি বিএমএলটি করো তুমি সেক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান হবে। যদি তুমি এখানে ডিএমএলটির ল্যাব টেকনিশিয়ানের ডেজিগনেশন থাকে, তাহলে বিএমএলটিতে ল্যাব সুপারভাইজারের ডেজিগনেশন থাকবে। ঠিক আছে, মানে এখানে কিন্তু ডেজিগনেশনগুলো বিএমএলটির ক্ষেত্রে এরকম থাকে। ঠিক আছে, লেভেল 3, 4 বা 5 এরকম পে লেভেল থাকে। আর যদি তোমার বিএমএলটি করা থাকে তাহলে কিন্তু তোমার লেভেলটা 5 থেকে শুরু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 5, 6, 7 এরকম কিন্তু পে লেভেল থাকে। ঠিক আছে, তো স্টার্টিং এর স্যালারিটা মোটামুটি 45,000 থেকে শুরু হয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টে। আর বিএমএলটি করা থাকলে প্রায় 55, মানে 10,000 টাকা বেশি কিন্তু থেকে শুরু হয়। ঠিক আছে, এর থেকেও বেশি হয় এখানে, কারণ অনেকগুলো ফ্যাক্টর ম্যাটার করবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে তো অনেক অ্যালাউন্স রয়েছে, সেই অ্যালাউন্সগুলো সব হসপিটালে একরকম থাকে না। তো আমি একটা এভারেজ ধরলাম যে 55K এখান থেকে শুরু হয়, আর এখানে 45K প্লাস থেকে শুরু হয়। তো এটা অনেক সময় দেখা যায় এটাও 55K প্লাস থেকে শুরু হতে পারে, বা এটাও তোমার 60K প্লাস থেকে শুরু হতে পারে। তো সেই জন্য এটা আমি একটা এভারেজ তোমাদেরকে বললাম, এর থেকে কম বেশি হতে পারে, কম তো হবেই না, বেশিই হবে। ঠিক আছে, বেশিই হবে।
মোড অফ দ্য রিক্রুটমেন্ট, এবার সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলো কি হয়, সিবিটি মোডে হয়, কম্পিউটার বেসড টেস্ট হয়, সিলেবাস কি থাকে সেখানে ডিএমএলটি এবং বিএমএলটি কোর্সের যে সিলেবাস রয়েছে সেটাই থাকবে, ঠিক আছে। এবার এখানে তোমার যখন সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমার 70% মাত্র থাকবে এখান থেকে, কারণ এখানে তো কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। তার মধ্যে এখানে তোমার 70% মার্কস থাকবে, 70%-এর মধ্যে এই কোশ্চেনগুলো থাকবে। টোটাল 100টা যদি কোশ্চেন থাকে তার মধ্যে 70টা কোশ্চেন থাকবে এখান থেকে তোমার টেকনিক্যাল পার্ট থেকে, আর নন টেকনিক্যাল পার্ট থেকেও কিন্তু তোমার 30% কোশ্চেন থাকবে। যদি 100টার মধ্যে 70টা থাকে টেকনিক্যাল থেকে, 30টা থাকবে নন টেকনিক্যাল থেকে, ঠিক আছে। তো এবার এখান থেকে তোমাকে জিকে পড়তে হবে, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স বা জিআই, ম্যাথ, লজিক্যাল রিজনিং, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাকে কন্টিনিউ পড়াশোনা করতে হবে, তাহলেই তুমি এই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামটা ক্র্যাক করতে পারবে ডিএমএলটি বিএমএলটি কোর্স করার পরে, ঠিক আছে। তো এবার তুমি ডিএমএলটি কোর্স করলেও এলিজেবল, বিএমএলটি কোর্স করলেও তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য এলিজেবল। এবার অনেকেই বলবে যে চাকরি কোথায় হচ্ছে, চাকরি ঠিকই হচ্ছে, কারণ রিক্রুটমেন্ট হলো এনসিআরইর, রেলওয়ে রিক্রুটমেন্ট হলো, সেই রিক্রুটমেন্টগুলোতে যারা চাকরি পাওয়ার তারা ঠিক পেয়ে গেছে। তো সেই জন্য তোমরা যারা এই কোর্স করতে চাইছো ডিএমএলটি এবং বিএমএলটি কোর্স, এখনকার যে কারেন্ট সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে, তাহলে কিন্তু তোমাদের শুধু চাকরি হবে কিভাবে হবে ওই আশায় যদি বসে থাকো তাহলে কিন্তু কিছুই হবে না। সেজন্য তুমি ডিএমএলটিতে অ্যাডমিশন হও বা তুমি বিএমএলটিতে অ্যাডমিশন হও, তোমাদের কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে। পড়াশোনা যদি তুমি কন্টিনিউ রাখো তাহলে কিন্তু তোমার চাকরি হবে, ঠিক আছে, এমন না যে চাকরি হবে না। পড়াশোনাকে কন্টিনিউ রাখতে হবে। সিলেবাস, এই যে এই সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলো তোমাদের ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে কম্পিটিশন অনেক রয়েছে, কারণ ডিএমএলটি বিএমএলটি কোর্সটা তুমি এখন করছো, এই কোর্সে কিন্তু ম্যাক্সিমাম কম্পিটিশন রয়েছে অন্যান্য কোর্সের থেকে। এই কোর্সে যদি তুমি অ্যাডমিশন হও তখন কিন্তু তোমাকে এই সমস্ত সাবজেক্টগুলোকে পড়ে তোমাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, যাতে তুমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসে এক্সামটাকে ক্র্যাক করে নিতে পারো। সেই জন্য তোমার পড়াশোনার লেভেলটাকে একদম কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করতে হবে, তার সঙ্গে তোমার কোর্সের পড়াশোনাটাকেও একদম ভালোভাবে পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি যে কোনো একটা রিক্রুটমেন্ট বেরোলে তুমি কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।